you can see my skin কি দেখা যাচ্ছে এখন? Is it visible? জি স্যার দেখা যাচ্ছে স্যার। Okay, thank you. So now bank reconciliation. So as I mentioned that there are very interesting, first of all we have to have a স্যার আমার একটা কোশ্চেন ছিল মানে আপনি শুরু করার আগে। প্লিজ স্যার সেটা হলো স্যার আমরা ট্রায়াল ব্যালেন্স করার সময় যখন ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকবে তখনই তো স্যার আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব, না হলে তো দরকার নেই স্যার। Exactly. Yes. Exactly. Thank you, sir. Right. So আমি এখানে ডাচ বাংলার মতিঝিল ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ, যারা এখানে প্রফেশনালি কাজ করেন তারা এটা জানেন, বাট অনেকে এখানে ফ্রেশার। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু সি এ রিয়েল ব্যাংক স্টেটমেন্ট। সো ব্যাংক স্টেটমেন্ট না দেখলে বুঝবেন কি হবে, যখন আপনি ইন্টারভিউ দিবেন বা জবে ঢুকবেন তখন কিন্তু আপনার এটা জানাটা খুবই জরুরি। সো মানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে একটু কথাগুলো যদিও রিপিট হতে পারে, ফর দ্য person who are engaged in day-to-day operation regarding the bank reconciliation, they are daily activities এর ভিতরে bank reconciliation statement থাকে। apart from this those যারা নতুন তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এরকম একটা স্টেটমেন্ট দেখি, একটা টাইম থাকে না 1st of October to 31st October. why this is October? because আমরা সাধারণত মাসের শেষে যারা basically many of the organization they are preparing their financial statement at the end of each month. So before preparing the financial statement, we need to reconcile the bank. So নভেম্বরের যেহেতু চলছে, অক্টোবরের একটা রিয়েল স্টেটমেন্ট নিয়ে আমি কথা বলছি 1st of October to 31st October 2021. সো এখানে একটা পেপার কোম্পানি নামটা একটু উঠিয়ে দিয়েছি, এটা একটা পিডিএফ থেকে আমি ওয়ার্ড করে নিয়েছি। সো দ্যাট এখন দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বার থাকে, কাস্টমার আইডি থাকে, account currency. Most of the cases we can observe that the BDT is the functional currency, unless otherwise sometimes আমাদের যে ফরেন অপারেশন অথবা যদি কোনো এক্সপোর্ট থাকে, so sometimes we have different currencies apart from your reporting currency. আপনাকে অনেক সময় ইয়ে থাকতে হতে পারে, আপনার ট্রানজাকশন কারেন্সি ডিফারেন্ট হতে পারে, অনেক সময় ফাংশনাল কারেন্সির সঙ্গে রিপোর্টিং কারেন্সি ডিফারেন্স হতে পারে, যেটা ডিফারেন্ট বল গেম। পরবর্তীকালে আপনাদেরকে আমি এটা IS 21 এর বেসিসে এটা বলবো। সো এখানে ওপেনিং ব্যালেন্স ছিল এই 31st of October 2021, the company has a balance of 46,73,701 টাকা 94 পয়সা। এটা ছিল হচ্ছে ওপেনিং এ। আর শেষে এসে আমরা দেখলাম at the end of 31st October আমরা দেখতে পাচ্ছি 22 লাখ টাকা 22,06,104 টাকা 74 পয়সা একটা ব্যালেন্স আছে। সো that is the opening and ending. So 1 তারিখ সম্ভবত ফ্রাইডে বা কোনো অফ ডে ছিল, 2nd of October 2021 এই অ্যাকাউন্টের এগেইনস্টে একটা ডেবিট কার্ড থাকে, সেই ডেবিট কার্ডের এগেইনস্টে 460 টাকার একটা নেক্সাস ডেবিট কার্ড রিনিউয়াল ফি নেওয়া হয়েছে, এবং তার উপরে একটা VAT উই নো অ্যাবাউট দ্যাট যে 15% সেটি নেওয়া হয়েছে, এবং এখানে আরো কিছু আপনার এটিএম সরি ভ্যাট না এটিএম চার্জ নেওয়া হয়েছে। সো এইটা হচ্ছে যে একটা জেনারেল ট্রানজাকশন। নর্মালি এই জিনিসটা আমাকে anyone of you can share that এই যে 460 এবং 230 এইটা আমি যদি প্রতিদিন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট না করি, বা অটো যদি আমার সিস্টেম জেনারেটেড ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট না থাকে, তাহলে আমি এটি যদি মান্থ এন্ডে করি জানতে পারি কবে বলেন তো? এই যে ব্যাংক যে দুটো অ্যাকাউন্ট ডেবিট করেছে মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে 460 এবং 230, এই টাকা দুটো কাটা যে হয়েছে আমরা কখন জানতে পারি? এনিওয়ান ক্যান শেয়ার your views? Sir, after স্টেটমেন্ট যখন নিয়ে আসা যায় তখন, সরি স্টেটমেন্ট যখন আমরা ব্যাংক থেকে নিয়ে আসি সেই সময় আমরা জানতে পারি যে টাকা দুটো কাটা হয়েছে। এক্স্যাক্টলি। সো ইট ইজ এ রিকনসিলিয়েশন আইটেম। সাধারণত আমরা রিকনসিলিয়েশন আইটেম দেখি। আদারওয়াইজ ইফ মানে আমরা নিয়ে যদি এমন করি যে আমাদের একটু আগে আমাকে আমাদের বলছিল মাহফুজ বলছিল যে আসলে আমরা আসলে বোথ এন্ডে অ্যাডজাস্টেড রাখি, এটাই হচ্ছে নিয়ম। আমি দেখাচ্ছি আপনাদেরকে সবচেয়ে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সবচেয়ে জনপ্রিয় ওয়েটা আমি দেখাচ্ছি, বা লাস্ট মানে মোস্ট দ্য লার্জ কর্পোরেট হাউস they are have a practice to doing the bank reconciliation like that. আমি এক্সাম্পলটা শেয়ার করব আপনাদের সাথে। সো এখানে তাহলে এই অ্যামাউন্ট গুলো আমি যদি অ্যাডজাস্টিং করে নেই উইথ মাই বুকস অফ অ্যাকাউন্টস, তাহলে আর রিকনসিলিয়েশন আইটেম হিসেবে থাকবে না, আর যদি অ্যাডজাস্টেড না করি তাহলে থাকে। সো এই দুটো ডেবিট আইটেম। এরপরে কি হচ্ছে 3rd অক্টোবরে 20,000 টাকার একটা ডিপোজিট হয়েছে, এখানে দেখা যাচ্ছে ক্যাশ ডিপোজিট। এরপরে আবার হচ্ছে একটা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে
কাস্টমারকে মিসেলিনিয়াস কাস্টমার ডেবিট অর্থাৎ কাস্টমারকে পেমেন্ট করা হচ্ছে 16 লাখ টাকা। সো এখানে আমরা দেখলাম যে 46,46,93,111 টাকা থেকে এখানে আমরা উই ডেবিটেড অ্যান অ্যামাউন্ট অফ 16,90,000 টাকা 327. So the rest balance is basically 30 lakhs taka approximately. There is a rough figure, and then again there is amount deposit by the customer, and again there is a deposit 16,000 taka. So 1 lakh taka inward clearing মানে আমরা যে আমাদের কাস্টমারের থেকে we have received a check from our customer and we deposit it in the bank, and the bank credit in your account 1 lakh taka in October 3rd 2021. So these are the bank statement. এরকমই আছে, I can share the detail, আমরা এভাবে দেখাবো, বাট এরকম ভাবে আপনি 30 অক্টোবর পর্যন্ত অনেকগুলো ট্রানজাকশন আছে। সো তাহলে আপনারা কি ব্যাংক স্টেটমেন্ট যারা ফার্স্ট টাইম দেখেছেন বা একটা কর্পোরেটে ব্যাংক স্টেটমেন্ট কিভাবে করতে হয় এটা কি বোঝা গেল? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? এনি কোশ্চেন, এনিথিং? ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে বুকস অফ অ্যাকাউন্টসে কি আছে এটা, ঠিক আছে? সো আমি এখন তাহলে আরেকটা কি দেখা যাচ্ছে? এখন আরেকটা দেখা যাচ্ছে আপনার? জি স্যার। ওকে, এখানে দেখেন এইটা হচ্ছে আপনার কোম্পানির বই। কোম্পানির বই কি আছে এই দেখেন, একইভাবে এই যে আপনার বিভিন্ন ডেট, এই যে অক্টোবরের এখান থেকে শুরু, হ্যাঁ অক্টোবরের হচ্ছে যে অক্টোবর হচ্ছে 10 না 10, এই যে 10-এর 1 তারিখ, এই আগেরটা হচ্ছে অন্য জিনিস। এই যে আপনার ব্যাংক চার্জ যে কাটলো, তারপরে হচ্ছে যে চেক কালেকশনের জন্য যে এন্ট্রি আসলো, তারপরে অনলাইন কালেকশন হয়েছে 50,000 টাকা, অনলাইন কালেকশন হয়েছে 1,20,000 টাকা। সো এই যে আপনার অ্যামাউন্ট গুলো জমা হচ্ছে অথবা রেকর্ড হচ্ছে, এইটা কে করছে? এই কাজটা হু ইজ রেসপন্সিবল টু ডু দিস, আই মিন দ্য রেকর্ড? বলেন তো এটা কে করবে এই কাজটা? কে করবে? যে কোনো পেটি ক্যাশিয়ার মূলত স্যার। যিনি হচ্ছে ক্যাশ এবং ব্যাংকের এন্ট্রি দেয়। এটা আসলে ক্যাশ এবং ব্যাংকের, আমি যেটা আপনাকে দেখাচ্ছি এটা এক্সেলে ইম্পোর্ট করা, বাট এই কোম্পানির আবার একটা ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, গ্লোবাল সফটওয়্যার আছে, অনেক বড় কোম্পানি সফটওয়্যার ইউজ করে। তো সেই জায়গায় সেই জিনিসটারই একটা ইম্পোর্ট করা হয়েছে, মানে আপনার যে রেকর্ড করা হয় বছর সারা মাস ধরে যে অ্যাকাউন্টিং এন্ট্রি হয় সেটিকে এক্সেলে ডাউনলোড করে এখানে আনা হয়েছে। সো এখন আমাকে বলেন এইটা আপনার হচ্ছে আপনার এই কাস্টমার এন্ডে এটা ব্যাংক বুক, হ্যাঁ মানে ব্যাংক লেজার বলতে পারেন, ব্যাংক লেজার এট দ্য এন্ড অফ কাস্টমার। আর একটা আমি দেখালাম একটু আগে, সেটা হচ্ছে এই যে আপনার দেখা এটা, এই যে আর একটা ব্যাংক স্টেটমেন্ট। সো এই দুটোর ভিতরে কি করব আমাকে কেউ একজন বলেন তো? এই যে কাস্টমার এন্ডে একটা আপনার রেকর্ড আছে আর ব্যাংক থেকে আমরা একটা জিনিস কালেক্ট করলাম, এখন আমি কি করব? হোয়াট উইল বি মাই ফার্স্ট জব? রিকনসিলিয়েশন কি হবে বলেন? স্যার ফার্স্টে আমরা কাজ করব হচ্ছে যে ব্যাংকে যে স্যার ডেবিট গুলো আছে সেগুলো আমাদের ক্যাশ কলামে ক্যাশ গুলো কোন কোন ফিগার আছে সেগুলো টিক মার্ক করব স্যার। আবার যেগুলো ক্রেডিট আছে সেগুলো টিক মার্ক করব, ফাইন্ড আউট করব কোন এন্ট্রি গুলোটা আমাদের ব্যাংক স্টেটমেন্ট অথবা ক্যাশ বুকে এন্ট্রি হয়নি স্যার। ওকে, অ্যাবসলিউটলি। সো first of all we need to find out the the uncommon figures. তার মানে হচ্ছে কমন ফিগার প্রচুর পাবেন। I mean if you check with these two statement, আপনি একটা ফিগার এখানে যেটা let's say 20,000 টাকা, 14,000, there is a 20,000 টাকা amount, another amount is 14,336, 16,000, 1 lakh টাকা, 16,90,000 টাকা। সো এই বোথ দ্য অ্যামাউন্ট আপনি কিন্তু এই আপনার এখানের যে স্টেটমেন্ট এখানেও পাবেন, আবার হচ্ছে এই ব্যাংকের সাথেও আপনি মিলাতে পারবেন। সো যে ফিগারগুলো মিলবে না সেটি নিয়ে আমরা রিকনসিলিয়েশন করব নাকি যেটা মিলবে সেটা নিয়ে করব? Can anyone explain whether the uncommon figures will be counted in the bank statement or the reconciliation statement or the common figures? কোনটা হবে বলেন? আনকমন ফিগার। আনকমন ফিগার। এক্স্যাক্টলি। সো তাহলে আমি দেখি এবার একটু ব্যাংক এখন দেখেন দিস ইজ এ পিওর মাহফুজ, আপনি কি দেখতে পাচ্ছেন ব্রাদার? মাহফুজ জি স্যার দেখতেছি স্যার।
দেখা যাচ্ছে স্যার। তাহলে ওকে, তাহলে যদি তাই হয় তাহলে আমি এখানে ব্যাংকের নাম লিখেছি, প্রথমে ব্যাংক রিকনসিল স্টেটমেন্ট, তারপরে বলেছি যে ডিবিবিএল ডাচ বাংলা ব্যাংক, তারপরে কি বলেছি আমরা বলেছি হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ, there is a bank reconciliation, the name of the bank Dutch Bangla Bank Limited, foreign exchange branch, account number is there is a account number, আমার এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সেটি হচ্ছে 36,334 মানে 36734। আচ্ছা, then there is a date. What is the date? Normally as of একটা ডেটে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করি, this date is basically 31st October 2021. So this is the basic information. First of all we need to write it. So then there is a balance as per the ledger. What is the ledger? এখন দেখেন যে কোম্পানি এন্ডে আমি একটু আগে দেখাচ্ছিলাম there is a balance, হ্যাঁ আমি যদি দেখি যে এখানে একটা আমার কোম্পানি এন্ডে একটা ব্যালেন্স থাকবে না, কোম্পানি এন্ডে ব্যালেন্স কত এখানে আছে, কত দেখেন তো ওখানে কত ফিগারটা ছিল, the figure was 24,95,244. so these basically এই যে এটা হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার সেই ফিগারটা, সরি আমি ব্যাংকে সারা মাস ধরে যে আমি হিসাবটা করলাম, সো সেই হিসাবটা এখানে আছে, বোঝা গেল এটা? ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার। ওকে, সো আমি তাহলে কি দেখলাম যে আমার এই ব্যাংক আমার যে লেজার আছে সেই লেজারের এই যোগ বিয়োগ করে ডিপোজিট করে আমি একটা ব্যালেন্স পেলাম, সেই ব্যালেন্সটা হচ্ছে কত, 24,95,224। সো আমি তাহলে এটা প্রথমেই বসায় ফেললাম, সো এইখানে আমাদের এখানে বসানো আছে এই, তাহলে এটা কি বোঝা গেছে where it came from? এটা বোঝা গেল? জি স্যার। সো যদি বোঝা যায় ওকে, এখন তাহলে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের একইভাবে আপনি আসেন যে এবার আসেন যে আমি রিকনসিলিয়েশন করব কার সঙ্গে, হ্যাঁ আমি রিকনসিলিয়েশন করব কার সঙ্গে, ব্যাংকের সঙ্গে। সো আমি এই একটা ব্যালেন্স দিলাম যেটা হচ্ছে আমার লেজারে আছে ব্যাংক অ্যাকাউন্ট, সেইটাকে আমি রিকনসাইল করছি উইথ হুম, রিকনসাইল করছি কার সাথে, অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। এই কথাটা কি বোঝা গেল মাহফুজ? আপনারা কি এভাবেই করেন? জি স্যার, হ্যাঁ হ্যাঁ এভাবেই করি স্যার। ওকে, তাহলে আমি দেখি যে ব্যাংক স্টেটমেন্টে কোথায় আছে এটা, ব্যাংক স্টেটমেন্ট নিশ্চয়ই আমি ব্যাংকের শেষের ফিগার এটা পাবো, 22,06,104। সো দিস আর দ্য ফিগার, এই যে আপনি যদি দেখেন এই যে আপনার সরি এই যে 22,06,105, যদিও এটা রাউন্ড অফ করা হয়েছে, কয়েক পয়সা রাউন্ড অফ করা হয়েছে। সো এখন আমি এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটাকে কি সিঙ্গেল ব্যালেন্স বলে নাকি বোথ ব্যালেন্স বলে মাহফুজ? এটা বোথ ব্যালেন্স স্যার, এটা সিঙ্গেল ব্যালেন্স স্যার। সিঙ্গেল ব্যালেন্স। ওয়াই সিঙ্গেল ব্যালেন্স? নরমালি আমরা যেটা বোথ ব্যালেন্স করতে গেলে কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমার দুই দিকে রিকনসিলিয়েশন করা হয়, বাট আমি নরমালি আমার কর্মজীবনে বা বিভিন্ন সময় when I work for the group of companies I never did the bank reconciliation in my own hand, because আমি যখন প্রথম কাজ করেছিলাম তখন ফিক্সড অ্যাসেটে, এটা আজ থেকে 20 বছর আগে, পরে যখন আমি আফটার কোয়ালিফাইং অফ মাই সিএ, আমি যখন সিএ কোয়ালিফাই করে আজ থেকে আরো 15 বছর আগে আবার জয়েন করি, 16 বছর আগে আরেকটা কোম্পানিতে, তখন শুরু থেকে আমি I was the GM finance. That's why I didn't make it on my own hand, but fact is that I always need to reconcile the check bank reconciliation. So এই চেকিং এর ভিউ পয়েন্ট থেকে আমি জানি যে আমাদের সবচেয়ে ইজি হয় সেটি হচ্ছে যদি আমরা আমাদের কোম্পানির লেজার ব্যাংক লেজারকে রিকনসাইল করে ফাইনালি ব্যাংকের স্টেটমেন্টের সাথে মিলাইতে পারি, দ্যাট ইজ দ্য বেটার ওয়ে এন্ড দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে সো ফর মাই আন্ডারস্ট্যান্ডিং। সো তাই যদি হয় তাহলে আমি এখানে কি কি হেড থাকে, একটা হেড আসে দেখেন, এটা কমন, আমি আপনাদেরকে জাস্ট বলছি, কমনটা হচ্ছে অ্যাড হয় চেক ইস্যুড বাট নট ক্লিয়ার। এর মানে কি বলেন তো? চেক ইস্যুড বাট নট ক্লিয়ার এটা মানে কি? স্যার চেক আমরা ইস্যু করে দিয়েছি কিন্তু আমাদের কাস্টমার এখনো সেই চেকটাকে প্লেস করে নাই, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যামাউন্ট এখনো ডিডাক্ট হয় না। Exactly, so you are absolutely correct. So this is as I mentioned that this is the statement, এটাকে লেজার বলে, লেজার ব্যাংক লেজার
ইন দ্য হ্যান্ডস অফ কোম্পানি। কোম্পানির যে এখানে ট্রেজারি ফাংশনে যারা রিসিপ্ট এবং পেমেন্ট নিয়ে কাজ করে, ব্যাংক নিয়ে কাজ করে, তাদের এই স্টেটমেন্টে রিকনসাইল করতে হয়। সো এখানে যখনই একটা চেক ইস্যু করা হয়, এনি চেক, সেটা ক্যাশ চেক হোক, অ্যাকাউন্ট পে চেক হোক, যেটা করা হয় ফার্স্ট অফ অল এটা অটোমেটিকলি আমাদের এখানে চেক প্রিন্ট হয়। তার মানে আগে তার সিস্টেম, লেটস সে এসিপি অথবা ওরাকল, তাহলে যখনই সে চেক ইস্যু করবে আগে তাকে অ্যাকাউন্টিং এন্ট্রি দিতে হয়, দেন ওই সিস্টেম থেকে চেক প্রিন্ট হয়। তার মানে এইখানে ঢোকা ছাড়া কোনো চেক ইস্যু করা হয় না। সো যখনই আমি এই চেক ইস্যু করলাম, বাট কাস্টমার ইট নট নেসেসারিলি they withdraw the amount just after having the check. Sometimes maybe আপনি চেক ইস্যু করছেন, you issued check, but customer they kept the checks in their hand and they withdraw the amount after 15 days or 10 days or 20 days or 5 days. But the fact is that এই যে চেক ইস্যু করলেন এবং এই চেক ইস্যু করে তার টাকা উইথড্রল, you issued a check and they withdraw the amount, এই ইন বিটুইন টাইমের ভিতর যদি আপনার কোনো মান্থ এন্ড হয়ে যায় তখন এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হয়। এম আই ক্লিয়ার টু ইউ? বোঝা গেল আমি কি বলেছি? আরেকবার বলবেন কেউ যে আমার কথা বোঝা গেল কিনা, বা রিপিট করেন তো মাহফুজ আমি কি বললাম কথাটা। স্যার আমার একটু কনসেন্ট্রেশন একটু ইয়ে গেছিল স্যার। ওকে, কোনো অসুবিধা নেই। অন্য কেউ এনি আদার ওয়ান? স্যার স্যার এক্স্যাক্টলি এটা আপনি যেটা বলেছেন যে আমরা হচ্ছে সাপোজ মাসের 25 তারিখে একটা চেক ইস্যু করছি, কিন্তু কাস্টমার এই চেকটা নিয়ে যে তার পরবর্তী মাসে 5 তারিখে ডিপোজিট করেছে, কিন্তু এই অলরেডি আমাদের অক্টোবরের 30 তারিখে আমাদেরকে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এটা রিকনসিল করতে হবে। এক্স্যাক্টলি ইউ আর পারফেক্টলি, সবাই তাহলে শুনেছেন। আবারও রিপিট করছি যে একটা মাস we are closing our financial statement in each month. So normally that is the practice in Bangladesh, and আমাদের কোম্পানিগুলো we are doing the same practice, that we conclude our close our financial statement at the end of each month. So মাসের শুরুতে, let's say October, at the first few days of the October, let's say October 1, October 2, October 3, October 5. So generally you issue check, and it's a very common practice যে আপনার কাস্টমার they withdraw the money before the month end. নরমালি যেটা হয়, আপনি মাসের শেষ সপ্তাহে যখন চেক ইস্যু করেন, নরমালি আমাদের অর্গানাইজেশন বা অনেক অর্গানাইজেশন আছে চেক ইস্যু করার দুটো পার্টিকুলার ডেট থাকে। যেমন আমি অনেক দিন কল্লোলে কাজ করেছি, রহিমা ফ্রোজে, সুপারস্টার গ্রুপে কাজ করেছি। আমরা নরমালি রবিবার বা সোমবার একটা ডেট রাখতাম আর বুধবার একটা ডেট রাখতাম। নরমালি রবি অথবা সোম একটা ইস্যু পার্টি পেমেন্টের থাকে, আর হচ্ছে একদম শেষে অর্থাৎ নরমালি আমরা বুধবারে রাখতাম। So each Sunday or Monday and the Wednesday we declared this is a payment date for the party payments. Okay, so আমরা যখন একদম মাসের শেষে we issued this check, sometimes the parties, accounts payable, যাদের কাছে আমি বাকিতে প্রোডাক্ট কিনেছি, the persons or the companies from whom I purchased product on credit, normally they receive the check. আমি ইস্যু করেছি ধরেন অক্টোবরের 24, 25, 26, 27, 28 যে কোনো দিনে, প্রবাবলি তারা হচ্ছে এটাকে কালেক্ট করেছে হয়তো অক্টোবরের এন্ডে, হয়তো তারা এটা একদিন পরে নিয়েছে, বাট তারা ব্যাংকে যে টাকা উইথড্র করেছে অথবা ব্যাংকে প্লেস করেছে উইথ দেয়ার ডিপোজিট স্লিপ, তাদের ব্যাংকে যে ডিপোজিট স্লিপের মাধ্যমে চেকটা জমা করেছে তাদের অ্যাকাউন্টে, এবং এখানে একটা ক্লিয়ারিং হয়। ক্লিয়ারিং মানে যখন আমি কোনো অ্যাকাউন্ট পে চেক ইস্যু করি, যখন আমার যে পার্টি যাকে আমি চেকটা দিয়েছি, যার থেকে আমি বাকিতে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়েছি, তাকে আমি যখন চেকটা দিলাম, উনি ওনার ব্যাংকে ডিপোজিট স্লিপ সহ জমা দেয়। এরপরে ওই ব্যাংক থেকে আমার ব্যাংকে একটা ইন্টার ব্যাংক ক্লিয়ারিং হয়। ইট উইল টেক অ্যাট লিস্ট সামটাইমস সেম ডেতে হয়, হাই ভ্যালুম হলে হাই ভ্যালুতে পার্টিকুলার ডেতে হয়, অনেক সময় একদিন পরেও হয়। সো কোনো কারণে আপনি চেক কালেক্ট করছেন, একদিন পরে জমা দিয়েছেন, 2 দিন পরে জমা দিয়েছেন, অথবা ক্লিয়ারিং এ ছিল, ক্লিয়ারিং হাউসে ছিল, আপনি ইন বিটুইন মান্থ শেষ হয়ে গেছে। সো দ্যাট সর্ট অফ দ্য ডিপোজিট ইন ট্রানজিট অথবা চেক ইস্যুড বাট নট সাবমিটেড ফর নট ডিপোজিটেড, এই ধরনের আইটেম ক্রিয়েট হয়। এখন কি আমি আরেকটু ক্লিয়ার হয়েছি? আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। সো আমরা দেখতে পেলাম যে এখানে এরকম চেক ইস্যুড বাট নট ক্লিয়ার্ড এরকম অ্যামাউন্ট পেয়েছি মার্চের একটা পুরনো। আচ্ছা এখন বলেন তো, এই যে মার্চেরটা পুরনো ক্যারি করছে, এটা কি ঠিক হলো? কেউ একজন আমাকে বলেন তো, আমি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বলছি,
সো একটা কোম্পানির প্র্যাকটিক্যাল অ্যাকাউন্ট নিয়ে আসছি এখানে আপনাদেরকে, বাট আমি আপনাদেরকে একটা অন্য জিনিসও শিখাবো। আমি তো কমপ্লায়েন্স শিখাবো, আমি তো আপনাদেরকে চাই যে ইউ উইল ডু ফার বেটার ইন ইউর ক্যারিয়ার, সো অনেক ভালো করবেন। সো আমি একটা কোশ্চেন করলাম, আই এম আস্কিং এ কোশ্চেন দ্যাট এ অ্যামাউন্ট ফ্রম দ্য মার্চ 20, আমি 2020 সালের মার্চের 4 তারিখের একটা মনীষ দাস নামে একটা ফাইনাল সেটেলমেন্টের একটা চেক দেওয়া ছিল, যেটি হচ্ছে এখনো আপনার ব্যাংক রিকনসিলিয়েশন শো করছে। ওয়েদার ইট ইজ এ গুড প্র্যাকটিস অর নট, এবং হলে কেন প্র্যাকটিস না, এটা কি বুঝাইতে হবে? একটু কেউ বলবেন, এনিওয়ান? এটা গুড প্র্যাকটিস, তবে আমার মনে হয় যে একটা চেকের ভ্যালু থাকে 6 মাস পর্যন্ত। সুতরাং 6 মাস পর্যন্ত যদি আমরা ওটা ক্যারি অন করি, দ্যাট ইজ বেটার, দ্যাট ইজ গুড। বাট 6 মাস পরে চেকটা অটোমেটিকলি যেহেতু আর ওটার ভ্যালু ক্রিয়েট করে না, বা চেকটা থেকে কোনো কেউ কিছু টাকা এমন উইথড্র করতে পারবে না, সুতরাং তারপরে চেকটাকে আমার মনে হয় যে একটু ক্লোজ করে দেওয়াই ভালো। এটা যেহেতু মার্চের একটা ঘটনা, আমরা অলরেডি 2021 সালের অক্টোবর নিয়ে কাজ করছি, সুতরাং এটা না থাকার 1.5 বছর, হ্যাঁ 1.5 বছর, মোর দেন 1.5 বছর, তো 1.5 বছর যেহেতু হয়ে গেছে, সেহেতু এটাকে আর ক্যারি করা আমার যুক্তিগত আমি দেখতেছি না স্যার। এটা আমার পক্ষ, আমার মতামত কি। Thank you so much. You're absolutely right. There is a provision in Bangladesh, is a Negotiable Instrument Act, and there is another act, Tamadi Ain bole, ইংরেজিতে বলে কি এটা, ল্যাপস বা ইয়ে করে, এটা হচ্ছে যে তামাদি আইনে বলে যে নরমালি এই চেক আপনার 6 মাস পরে এটাকে চেকটাকে আপনার রিপ্লেস না করলে এটাকে আসলে তামাদি হয়ে যায় ফার্স্ট। দেন এত পুরনো ক্লায়েন্ট বা এত পুরনো একটা রিলেশন আছে যার সাথে আপনি 1.5 বছর ধরে রাখছেন, সো হোয়াট ইউ নিড টু ডু, আপনি এটাকে খবর নেওয়া দরকার ছিল চেকটা দেওয়ার পর সে কেন প্লেস করলো না, সে বেঁচে আছে না কি হয়েছে, এটা বুঝে আইদার এটাকে একদম সেটেল করা অথবা এটাকে ক্যান্সেল করে নতুন একটা চেক ইস্যু করা। সেটা করা হয়নি, এটি বলার জন্যই বললাম। সো এনিওয়ে, এটা একটা অ্যামাউন্ট আছে। এছাড়া আছে হচ্ছে আপনার টিএডি এর চেক দেওয়া হয়েছে 6 অক্টোবর, 15 অক্টোবর দেওয়া হয়েছে আরেকটা চেক, হ্যাঁ। তারপরে আরেকটা অন্য একটা ডিস্ট্রিক্ট শিপমেন্টের জন্য একটা চেক দেওয়া হয়েছে, তারপরে ফাইনাল সেটেলমেন্টের চেক দেওয়া হয়েছে। এই চেকগুলো 18,000, 6,000, 18,600, 6,000, 88,000, 16,767, এই অ্যামাউন্ট গুলো আসলে বিভিন্ন সময় চেক ইস্যু করা হয়েছে। উই ইস্যুড দিস অ্যামাউন্ট অ্যাজ এ চেক, but the parties they didn't present in the bank to clear it, হয় নাই। সো এই অ্যামাউন্ট গুলো এখানে থাকে। সো ইজ ইট ক্লিয়ার ফর ইউ? মানে এখন কি ক্লিয়ার যে আসলে কিভাবে হয় জিনিসগুলো? আমি কিন্তু দুইটা স্টেটমেন্ট, এই যে এখানে কি করি, এখানে ব্যাংক আমাদের এখানে লেখা আছে, এটা আমাদের লেজার, আর সঙ্গে সঙ্গে ব্যাংকের সাথে মিলাই যে এই অ্যামাউন্ট গুলো ব্যাংক থেকে ক্লিয়ার হয়েছে কিনা। না হলে যে অ্যামাউন্ট গুলো ক্লিয়ার হয় নাই সেই অ্যামাউন্ট গুলোই আমি এখানে এসে রেখেছি। সো টোটাল অনেক ট্রানজেকশনের ভিতরে আমি 4টা আইটেম পেলাম, যেটা 4টা না, ইনফ্যাক্ট 5টা, যে 5টা আইটেম আসলে মূলত কি হয়েছে, আপনার পেমেন্টটা মানে প্লেস করেনি, চেক প্লেস করেনি। সো ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার ফর ইউ নাও? ইয়েস স্যার। ওকে, তাই যদি হয় দেন অ্যানাদার ইজ হচ্ছে অ্যাড ডিপোজিট টু ব্যাংক বাট নট রেকর্ডেড। অনেক সময় ডাইরেক্টলি ব্যাংকে ডিপোজিট হয়, অনেক ক্ষেত্রে হয়। The customers from your side, customer deposit into the bank directly, but you didn't collect or you could not collect the information from your customer end. অনেক সময় আমাদের অ্যাকাউন্টস এর সঙ্গে সেলস অ্যাডমিন অথবা সেলস এর সঙ্গে একটা তথ্যর গ্যাপ থেকে যেতে পারে, বিভিন্ন কারণে এটা হতে পারে। ফলে যেটা হয়েছে যে ডাইরেক্টলি কাস্টমার ডিপোজিট করেছে ব্যাংকে, অথবা অন্য যে কেউ আপনার 61,000 টাকা একটা ডিপোজিট করেছে, যেটি হচ্ছে যে আপনি এখনো রিকনসিলিয়েশন করেন, যদিও এই অ্যামাউন্টটা ওল্ড, এটা ঠিক হয়নি। আর একটা এটিএম এর এগেইনস্টে একটা জমা হয়েছে 50,000 টাকা। সো এই অ্যাকাউন্টটার নাম বলছি আমরা যে মানে অ্যাড, আগেরটা অ্যাড করলাম কি ইস্যুড বাট নট ক্লিয়ার, আরেকটা কি করলাম যে এটা তাহলে আমার অ্যাকাউন্টের সাথে আমি যে রিকনসিল করছি আমার সাথে অ্যাড হবে। আরেকটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে আমি আপনার জমা হয়েছে আমার অ্যাকাউন্টে বাট আমার রেকর্ডে নাই। সো এগুলো হচ্ছে কি, আমি চেক ইস্যু করে আমি আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিয়েছি বাট ব্যাংক থেকে এখনো তোলা হয়নি, তো আমার অ্যাকাউন্টে যোগ হবে। আপনি সিম্পল লজিক দেখেন, আমি আমার অ্যাকাউন্ট থেকে এই 13,000, 18,000, 6,000, 88,000, 16,000 এইগুলো আমি দেখিয়েছি যে পেমেন্ট হয়ে গেছে, আমি আমার চেক ইস্যু করে দিয়ে আমার ব্যাংকের লেজার থেকে, আমার যে বুকস অফ অ্যাকাউন্টস থেকে আমি এটাকে বাদ দিয়ে দিয়েছি। বাট ওই কাস্টমাররা, ওই সাপ্লায়াররা, ওরা যে ব্যাংক থেকে টাকাটা তোলে নাই, সো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ব্যাংক স্টেটমেন্ট এন্ড আওয়ার রেকর্ড। সো আমি এগুলো যোগ করে নিলেই মিলে যাবে। এটা হলো ফার্স্ট হাফ। সেকেন্ড হচ্ছে যে ব্যাংকে ডাইরেক্টলি ডিপোজিট করেছে ক্লায়েন্টের, আপনার ক্লায়েন্ট অথবা আপনার কাস্টমার, বাট আপনি এটা জানেন না, সো এটাও যোগ করে নিলেন। সো দিজ আর দ্য টু অ্যাডিং আইটেম। এরপর দেখেন, এরপরে অনেকগুলো আইটেম আছে যে আপনি
মনে করছেন যে আপনি হচ্ছে মানি রিসিট ইস্যুড বাট নট ডিপোজিট টু ব্যাংক। মানে হয় কি, যখন ভেন্ডর অথবা আপনার যখন সাপ্লায়ার, আপনার সাপ্লায়ার এখানে ডিস্ট্রিবিউটররা যখন বলে যে ভাই আমি টাকা জমা দিয়েছি, ডিস্ট্রিবিউটর ফোন করে বললো যে ভাই আমি 20,000 টাকা জমা করছি, আরেক ডিস্ট্রিবিউটর বললো আমি 10,000 জমা করছি, আরেকজন বললো 10, পাবনা একজন বলছে, আরেকজন বলছে 50 এরকম অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট গুলো হচ্ছে ডিস্ট্রিবিউটররা আপনাকে বলেছে যে আমাকে মানি রিসিট করে দেন, আমি ডিপোজিট করেছি, বাট আপনি এই ডিপোজিটটা পান নাই। সো এটা কি হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে আপনি অলরেডি এই ফিগারগুলো মানে 5,40,000 টাকা বাড়িয়ে রেখেছেন, ব্যাংক স্টেটমেন্টে 5,40,000 টাকা বাড়ে নাই। সো এখন আপনি এটা লেস করে দিবেন টু অ্যাডজাস্ট উইথ দ্য ব্যাংকিং ব্যালেন্স। হ্যাঁ, সো এটা কি হলো, তাহলে এই অ্যামাউন্ট গুলো আপনার অ্যাকাউন্টে জমা করার কথা বলে আপনাকে আপনার অ্যাকাউন্টে হিট করিয়েছে, বাট ফিজিক্যালি এটা ব্যাংকে জমা হয়নি, যে কারণে এটা আমরা এটাকে লিখেছি লেস মানি রিসিট ইস্যুড বাট নট ডিপোজিটেড ইন ব্যাংক। ওকে, এন্ড দ্য লাস্ট আইটেম সেটা হচ্ছে ব্যাংক চার্জ কেটেছে। যে আমি দেখালাম না শুরুতে যে ব্যাংক কিছু চার্জ কেটেছে, এই ব্যাংক চার্জ কেটেছে আমি মাসের শেষে এটা জানতে পারলাম 1 তারিখেই কেটেছে, নভেম্বরের 1 তারিখে কেটেছে, আমি জানতে পারি নাই সারা মাসের। সো আমি এটাকে কি করছি, লেস করে দিয়েছি। সো এইটা হচ্ছে দ্য রিকনসিলিয়েশন ব্যাংক স্টেটমেন্ট ফিগার। সো এখন বলেন তো এটা বোঝা গেছে কিনা টোটাল জিনিসটা? এনি গ্যাপ আপনাদের কোনো বুঝতে অসুবিধা আছে? স্যার এখানে ওই যে যেটা মানি রিসিট ইস্যু যেটা হলো, ওখানে আমি তো কিছু পাই নাই, আমি কি দেখে তাহলে এটাকে রেকর্ড করলাম? Okay. Yes. It's a good question. Very good question. This is also a different type of, I mean, the practice. কি practice? দুটো হয়। একটা হচ্ছে যে আমি ব্যাংকে ডিপোজিটের কনফার্ম ফিগার ছাড়া আমি এটা করি না। এটা অনেক অর্গানাইজেশনে করা হয়, যে আমি আমার কাস্টমার বললো যে ভাই আমার ডিস্ট্রিবিউটর বললো যে ভাই যে আমি কাস্টমার ডিস্ট্রিবিউটর একই কথা, যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা করেছি, আপনি চেক করেন। সো এটা আমি চেক করা ছাড়া করি না, এটা একটা প্রসেস আছে। আর অনেক অর্গানাইজেশনে এটা সেলসের কে হেল্প করার জন্য, যে যখন সেলসের যে অ্যাডমিন আছে, সেলস অ্যাডমিন অথবা সেলসের লোক বললো যে আমি জানি আমি থেকে ডিপোজিট করেছি, অথবা আমি জানি, আপনি এটাকে মানি রিসিট ইস্যু করে দেন। কারণ এই মানি রিসিট ইস্যু না করলে সেলসের ইনসেন্টিভ মেলানো যায় না, খরচ মেলানো যায় না, বছর মাস শেষে অ্যাকাউন্টিং করতে সময় লাগে। সো নর্মালি যেটা হয় যে on request of the, I mean, salesperson, on request of the salesperson and the others, নর্মালি এই প্র্যাকটিস অনেক জায়গায় আছে যে তাদের বেসড অন দেয়ার ডিসকাশন, তারা যখন বললো যে না আমি এটা বলেছি যে কনফার্ম জমা হয়েছে, আমি তাকে মানি রিসিট কেটে দিই। বাট মাস শেষে যখন রিকনসিলিয়েশন ধরা পড়ে তখন তাদেরকে আবার কোশ্চেন করা হয়, এবং পরবর্তীকালে একটা পার্টি যদি এরকম কেউ করে যে মৌখিকভাবে বলেছে জমা করেছি বাট ফাইনালি জমা করেনি, এরকম হলে আমরা তারে নেক্সট মাসে আর তার কথা বিলিভ করি না। বাট এই প্র্যাকটিসটা আছে। I hope that you got my answer, Fatima Khatun. স্যার এটা কি গুড প্র্যাকটিস যে আমি কিছু না পেয়ে কারো কথা? Not a good practice. It's not a good practice. Obviously not a good practice. But fact is that most of the cases, finance function is basically supporting function. And any organization, the first priority is basically sales and obviously production. Sales and production is very important for any organization. So অনেক ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস এর লোকজন তাদের সাপোর্ট করার জন্য, তাদের বিলিভ করায়, তারা বলে, এই কারণে আমরা কাজটা করে থাকি। বাট ইট ইজ নট এ গুড প্র্যাকটিস। আমাদের উচিত হচ্ছে আইদার তারা ডিপোজিট স্লিপ আমাদেরকে জমা দিবে, অথবা আমি ব্যাংকের সাথে কনফার্ম হয়ে এটা নিব। সো এই প্র্যাকটিসটা ইজ নট এ ভেরি গুড প্র্যাকটিস। ইয়েস, এনি আদার কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ ইউর সরি স্যার, আমি আসলে আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস কিন্তু ঠিকমতো রেসপন্স করতে পারতেছি না হসপিটালে থাকার কারণে। আমার মায়ের ব্রেন টিউমার অপারেশন হয়েছে, তো হসপিটালে বসে ক্লাসটা করছি। দোয়া করবেন স্যার একটু। আমার প্রশ্ন হলো স্যার, বড় কোম্পানি যেগুলো আছে, বড় গ্রুপ অফ কোম্পানি বা লিস্টেড কোম্পানি, তাদের তো স্যার ব্যাংক স্টেটমেন্ট গুলো অনেক বড় হয়। আমি একটা অডিটে যাওয়ার কারণে আমি দেখেছি তাদের ব্যাংক স্টেটমেন্ট এত বড়, মানে এটা আসলে তখন আমরা ম্যাটেরিয়ালিটি ধরে তখন আমরা অ্যামাউন্ট গুলো দেখতাম আর কি, সবগুলো চেক করা পসিবল হতো না। তো মান্থ এন্ডে যখন যারা অ্যাকাউন্টেন্টরা ব্যাংক রিকনসিলিয়েশনটা করতো, তখন এই ছোট ছোট অ্যামাউন্ট গুলো কিভাবে মিলাতো? কারণ এখানে তো হিউজ ট্রানজাকশন হতো, হাজার হাজার ট্রানজাকশন হতো প্রতি মাসে। স্যার এটা একটু জানতে চাচ্ছি স্যার। খুবই ভালো কোশ্চেন, ইজ এ ভেরি গুড কোশ্চেন। আই লাইক দিস কোশ্চেন। সো আর কারো কোনো কোশ্চেন আছে? এটা আমি সুন্দর করে অ্যান্সার দিব। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি, শুনে নি। আর একটা
আরেকটা স্যার, যে সফটওয়্যারে আমরা যে ব্যাংক চার্জ, ওনার কথার সাথেই আমি বলছি যে ব্যাংক চার্জ যেগুলো থাকে এগুলো তো আমরা সাথে সাথে জানতে পারি না স্টেটমেন্ট না হাতে পেলে। এখন অক্টোবর মাসের ব্যাংক চার্জ গুলা আমার তো একটা টাইম পর আমার ট্যালি হোক স্যাপ হোক এটা তো বন্ধ হয়ে যায়, এই ইনপুট দেওয়ার ইয়েটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে এই ব্যাংক চার্জ গুলো আমি কবে এন্ট্রি দিলে সেটা ঠিক হবে? Okay, that is also a very good question. So for the foreign student, they ask two questions. First of all, there is Jubairul Kabir. He has asked a question that in practically the large companies, they have huge volume of transaction. I mean the thousands of transactions. So how can we make the bank reconciliation? Sometimes it's very difficult, cumbersome. That is a question from Jubair. And from Fatima Khatun, there is another interesting question that for the bank charges, the bank charges, bank VAT on bank charges, sometimes there are some custom, the duties, accounts maintenance charge and all these things. So we came to know after each month, we come to know it at the end of each month. So how we can do the reconciliation? First of all, the demonstration, the practical demonstration, as I shared with you, it's a very old fashioned bank statement. মানে এটি আমি এনেছি, বাট মোস্ট অফ দ্য অর্গানাইজেশন এই কাজটা করে না। এটা আগের স্টেটমেন্ট, যেটা আগে করা হতো এরকম আমরা 10 বছর আগেও দেখেছি। এখন কতগুলো জিনিস হয় আপনাকে এই জিনিসটা বললে, আই হোপ যে আজকের ক্লাসটা এক্সটেন্ড করবো না, এটা বলেই শেষ করব। আমরা বুধবারে আরেকটা টপিকস এর ইন্টারেস্টিং আপনাদের সাথে শেয়ার করব, আজকে এটাই শেষ করব। সেটি হচ্ছে এখন automated system like SAP, Oracle and other, even Tally দিয়েও করা সম্ভব। কিরকম সম্ভব? ব্যাংকগুলো অটোমেটেড হয়েছে, আমরা অটোমেটেড হয়েছি। সো দেয়ার ইজ এ BFTN বলে বা ব্যাংক ট্রান্সফার প্রচুর হয়। সো দেয়ার ইজ এ ওয়ে দ্যাট এভরি ডে ব্যাংকের সাথে আপনি যদি কানেক্টেড থাকে, ব্যাংকের স্টেটমেন্টের সাথে যদি অটোমেটেডলি আপনি লিঙ্ক করে দিতে পারেন, এটিকে এপিআই বলে। এপিআই এর মাধ্যমে একটা হচ্ছে যে এটা কানেক্টেড করে দেওয়া হয়। সো অটোমেটিকলি ডে এন্ড ডে অটোমেটিকলি এটাকে রান করলে অটো ব্যাংক রিকনসিলিয়েশন হয়ে যায় ডে এন্ড ডে প্রতি মাসে। আর একটা যেটা জুবায়ের বললেন যে থাউজেন্ডস অফ অ্যাকাউন্টস, তখন আমরা যেটা করি সাধারণত টেকনোলজির যুগে আমরা হচ্ছে যে একই অ্যামাউন্ট গুলো সার্চ করি, ফাইন্ড দিই। আমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ওয়েন আই ট্রাই টু চেক দ্য ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আমার যে সফট কপি আছে আমি কন্ট্রোল ফাইন্ড দিয়ে অ্যামাউন্ট গুলো লিখি অথবা পার্টির নাম লিখি। একই অ্যামাউন্ট হলে আমি 5টা অ্যামাউন্ট। আর মোস্টলি যেটা সুবিধা হয় সেটা হচ্ছে হার্ড কপি অফ ইউর ব্যাংক স্টেটমেন্ট অর সফট কপি অফ ইউর ব্যাংক স্টেটমেন্ট এন্ড হার্ড কপি অফ লেজার, যে কোনো একটা যদি হলে ভালো হয়। আপনি হার্ড কপি অফ ইউর ব্যাংক স্টেটমেন্ট এন্ড সফট কপি অফ ইউর ব্যাংক লেজার, এটা যদি হয় রিকনসিলিয়েশন করতে ইজি হয়। আরেকটা হতে পারে যে আপনি দুটোই হার্ড কপি নিয়ে করলেন, সো এটিকে ফাইন করেও করা যায়। আর এখনকার সিস্টেমে আসলে এই রিকনসিলিয়েশনটা অটো হয়ে যায়, ইভেন ট্যালিতেও সম্ভব যদি আপনি এখানে ট্রানজেকশনের সার্টেন ওয়েতে you do your records in a very proper way. Accounts এর চার্ট অফ অ্যাকাউন্টস এর হেড গুলো যেন প্রপার হয়, সাপ্লায়ার নেম, কাস্টমারের নেম, ব্যাংক নেম যদি একই ইউনিফাইড ওয়েতে হয়, অটোমেটিকলি ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার লেজারের ক্রস চেক করা যায়। আর অডিট পারপাস যেটা বলেন, অডিট পারপাস অলওয়েজ এই থাউজেন্ডস অফ আমি অনেক অর্গানাইজেশন দেখছি 100-র কাছে অনেক অর্গানাইজেশনের ব্যাংক স্টেটমেন্ট থাকে, 20টা 30টা 50টা, অনেক ব্যাংক, ডিফারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট, আপনার এলএটিআর অ্যাকাউন্ট, এফডিআর অ্যাকাউন্ট, সো মেনি অ্যাকাউন্ট, সো হান্ড্রেডস অফ অ্যাকাউন্টস এন্ড থাউজেন্ডস অফ আপনার হচ্ছে যে আইটেম। তখন আমরা অডিটে যে আসলে স্যাম্পলিং করি, বাট তখন যেটা করা হয় সেটা হচ্ছে অতীত ব্যাংক রিকনসিলিয়েশন। এবং আমি একটু আগে যেটা আপনাকে দেখালাম 1.5 বছরের অ্যাকাউন্ট ক্লোজ হয়নি, ওটাকে রিকনসিল আইটেম হিসেবে এখন দেখা হচ্ছে, 6 মাসের আগেটা দেখানো হয়েছে। এই ধরনের কন্ট্রোল ম্যাট্রিক্সে যদি দেখি যে একটা জায়গায় কন্ট্রোল ম্যাট্রিক্স উইক, তখন আমি ডিটেইলে যাই। আদারওয়াইজ যদি দেখি ফ্রেশ হয়, লাইক দ্য এমএনসিস এন্ড ভেরি গুড কোম্পানিজ, দে হ্যাভ এ প্র্যাকটিস টু রিকনসিলিয়েশন দেয়ার ব্যাংক স্টেটমেন্ট উইথ দ্য লেজার ইজ ভেরি ফ্রিকুয়েন্ট, ইভেন উইকলি করে, তাহলে এটা প্রবলেম হয় না। উইকলি করাটা আরো বেটার। আর যেটা বললাম যে অটোমেটেড সিস্টেম এখন কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশন করা সম্ভব। So I hope that you can understand the answer. So আমরা আসলে ব্যাংক রিকনসিলিয়েশন স্যার বলেন। হ্যাঁ স্যার, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে তারা ম্যানুয়ালি করে এটা, মানে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আর একটা সফট কপি নিয়ে আমরা যেভাবে ম্যানুয়ালি ব্যাংক রিকনসিলিয়েশন করি ওভাবেই করে। আর যদি সফটওয়্যার ইউজ করে তাহলে তো এই ঝামেলাটা থেকে মুক্ত হয়ে যাচ্ছে, ডে টু ডে সেটার বা মান্থ ইন ডে সেটার
ব্যাংক স্টেটমেন্টের সাথে মিলে যাচ্ছে জিনিসটা। থ্যাংক ইউ। আরেকটা কাজ করে সেটা হচ্ছে যে পেয়ারিং বলে, সেটাও করা যায়। ব্যাংক স্টেটমেন্ট যদি সফট কপি হয়, মানে পিডিএফ থেকে যদি আপনি এক্সেলে নিয়ে যেতে পারেন, সো ওই হেডের সাথে পাশাপাশি রেখেও কিন্তু রিকনসিলিয়েশন অনেকভাবে করা যায়, বাট ইট ইজ অলসো ভেরি কামবারসাম। এই ধরনের বড় জায়গায় জি স্যার, আমি কিছুদিন আগে একটা কাজ করেছি এরকম, মানে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এটা পিডিএফ থেকে পরে ওয়ার্ডে করে তারপরে সেটা মিলিয়েছি। এটা স্যার অনেক ঝামেলা, এটা কষ্টকর কাজ। এটা মানে এটা ইনফ্যাক্ট এটা হচ্ছে স্যাম্পলিং ছাড়া সম্ভব না, বাট আপনি এখনকার অটোমেটেড সিস্টেম এসিপি ওরাকলে অটোমেটিকলি ব্যাংকের সাথে সরাসরি ডাইরেক্ট পেমেন্ট অ্যাডভাইস দেওয়া যায়, কাজগুলো করা যায়। সো আর ইফ মাহফুজের একটা আগ্রহ ছিল, মাহফুজ এভাবেই করেন, আমরাও সিমিলার একই ওয়েতেই আমি দেখেছি অনেক জায়গায়। সো দিস ইজ এ কমন, দিস ইজ এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, নট এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা রিকনসিলিয়েশন, একটা চেক ব্যাক করা, এবং এটা আসলে রেগুলার করা দরকার। এটা কেন প্রয়োজন হয়? বিকজ আপনি যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ব্যাংকের ফিগার দেখাচ্ছেন, আপনার ক্যাশের ফিগার দেখাচ্ছেন, এইগুলো রিকনসাইল না করলে ওভারস্টেড অথবা আন্ডারস্টেড হলে রিস্ক থেকে যায়। সো এই কারণে ব্যাংক রিকনসিলিয়েশন করাটা খুবই জরুরি। আমরা আবারও যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব, অথবা আমাদের প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বইতে কিছু এক্সাম্পল দেয়া আছে, উইল ট্রাই টু ডু এগেইন। আমরা যদি বেসিক গুলো শেষ করে আবার যদি সুযোগ পাই আরেকবার এটা নিয়ে কথা বলবো। তো আমার মনে হয় যে আজকে যদি আর ফার্দার কোশ্চেন। স্যার আপনার বই নিয়ে আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন প্লিজ। স্যার মানে আমি জানতে চাচ্ছি যে বইটা আমরা কেন কিনবো, মানে অ্যাজ এ মানে সিএ প্রফেশনাল স্টুডেন্ট হিসাবে বইটা কি আমার কিনা উচিত কিনা, বা কিনলে আমি কি উপকার পাবো, এটা একটু জানতে চাচ্ছি স্যার আপনার থেকে। ওকে সিএ প্রফেশনে হলে আপনি কি মানে সিএ প্রফেশন থেকে ইয়েতে যান নাই, মানে আপনার ফিল্ডে যান নাই? না, ফিল্ডে যাই না স্যার, স্টুডেন্ট হিসেবে সি আর্টিকেলশিপ স্টুডেন্ট হিসেবে আছি। তাহলে এটা জরুরি কেন আমি কয়েকটা বলি, ভেরি ইম্পর্টেন্ট। বিকজ এখানে একটা কোম্পানি, ধরেন আপনি একটা অ্যাকাউন্টস এর লোক, তো শুধু অ্যাকাউন্টস নিয়ে কাজ করে না। ধরেন সিম্পল আমি কয়েকগুলো ইন্টারেস্টিং প্রপোর্শন বলি, যে আপনি এই যে ট্রানজেকশন করলেন, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে, তারপরে হচ্ছে যে এই ট্রানজেকশন কিরকম হয়, তারপরে আপনি ইম্পোর্ট করতে চাইলে কি কি ডকুমেন্ট লাগে, ইম্পোর্টে এক্সপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে, আপনার হচ্ছে যে যদিও প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বলেছি, এখানে রিকনসিলিয়েশন কিভাবে করতে হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে হিট করে, তারপরে এসিপি সম্পর্কে, তারপরে আপনার ট্যাক্স ভ্যাট সম্পর্কে, আপনার প্রত্যেক মাসে ট্যাক্সের কি কি আপনার কি কি ধরনের রিপোর্টিং করতে হয়, ভ্যাটের কি কি রিপোর্টিং করতে হয়। সো এই টোটাল জিনিসগুলো, মানে আমি বলতে চাচ্ছি আইআরসি থেকে শুরু করে এনভায়রনমেন্ট সার্টিফিকেট কিরকম হয়, ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয়, এই ধরনের টোটাল জিনিসগুলো একদম ধারাবাহিকভাবে একটা কোম্পানি শুরু থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার থেকে শুরু করে তার রিটার্ন সাবমিশন পর্যন্ত এই জিনিসগুলো ধারাবাহিকভাবে আছে। হ্যাঁ, সো এই কারণে অনেক সময় হয়তো 100% আপনার মতো সিনিয়র যারা সিএ প্রফেশন আছে